আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির এবং আমি নাবিলা হাসান। এবার বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় রেমলে পরিণত হতে পারে। দেশের ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের সময় ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুর্যোগ সামাল দিতে সাইক্লোন শেল্টার প্রস্তুত, খাবার মজুদ সহ সব প্রস্তুতি নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। শাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। চট্টগ্রামে শুরু হয়েছে বৃষ্টি। উপকূল জুড়ে গুমোট আবহাওয়া বিরাজ করছে, আকাশে জমেছে কালো মেঘ। সাধারণ মানুষকে সতর্ক করতে মাঠে নেমেছে প্রশাসন। ঘূর্ণিঝড়ে পরিণত হলে রেমাল রবিবার পটুয়াখালীর খেপুপাড়া ও সুন্দরবন ঘেঁষা ভারতের কিছু অংশে আঘাত হানতে পারে। বরিশাল, ভোলা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলের জেলাগুলোতে সাইক্লোন শেল্টার প্রস্তুত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, গভীর নিম্নচাপটি রাত ৯টার মধ্যে ঘূর্ণিঝড় রেমালে রূপ নেবে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল উপকূল, যেটি আপনার খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের আপনার সাগর আইল্যান্ড, এই দুই উপকূলের মাঝ দিয়ে এবং খেপুপাড়ার নিকট দিয়ে এটা অতিক্রম করার সম্ভাবনা আমরা দেখতেছি আগামীকাল ২৬ তারিখ রাতে। পূর্ণিমার প্রভাব আর জোয়ারের সময় ঘূর্ণিঝড় আসলে উপকূলে ৭ থেকে ১০ ফুট উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। সারা দেশে প্রবল বৃষ্টিপাত হতে পারে। কেবল চট্টগ্রামে ৩০০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এতে পাহাড় ধস হতে পারে। নর্মাল টাইট থেকে ২ মিটার জলোচ্ছ্বাস, ২ মিটার দ্যাট ইজ ৭ ফিট পর্যন্ত হতে পারে। আর সেটা যদি বাটার সময় হয় তাহলে হয়তো দেখা যাবে কমে এটা ৫ ফিট, ৩ থেকে ৫ ফিট এরকম হতে পারে। সারা দেশেই বৃষ্টি হবে এবং ভারী থেকে অতি ভারী বর্ষণ। কোথাও কোথাও আপনার ২৪ ঘন্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এই সমস্ত জেলাগুলিতে এর যে প্রভাবে ওই বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। রেমালের দুর্যোগ মোকাবেলায় সচিবালয়ে জরুরি সভা করেছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। উপকূলে সব জেলাকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার, ওষুধ ও পানি বিশুদ্ধীকরণ ট্যাবলেট মজুত রাখা হয়েছে। ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি। এবং খাদ্যের জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। এবং ভবিষ্যতে আরও প্রয়োজনীয় জন্য আমরা ঢাকা থেকে যাতে আমাদের সাপ্লাই দিতে পারি সেগুলির জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। দুর্যোগের ক্ষতি কমাতে উপকূলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান সবার। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর ও পটুয়াখালীর কুয়াকাটা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীয়ত খান ও কাজী সাইদ। প্রথমে যাব শরীয়ত খানের কাছে। শরীয়ত, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়াবিদগণ কি বলছেন এবং কখন নাগাদ উপকূলে আঘাত হানতে পারে? নাবিলা, আপনি কিছুক্ষণ আগেই জানিয়েছিলেন যে ঘূর্ণিঝড়টি এখনও গভীর নিম্নচাপে রয়েছে। ঘূর্ণিঝড়টি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তর হবে তখন সেটি আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশে আঘাত হানতে পারে। তো কিন্তু তার প্রভাব আজ রাত থেকেই শুরু হতে পারে, তারা এখনও সেটিই বলছেন। তো এরপরও তারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এখনও, কারণ রাত ৮টায় আবারও কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বৈঠকে বসবেন। তারা আসলে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি কি হতে পারে এবং মোকাবেলায় যেসব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনা কীভাবে পালন করা হবে এবং সব কিছু নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং সবকিছু নিয়ে তারা বৈঠক করবেন। তো এই পর্যন্ত কিন্তু এর আগেও যে বৈঠকটি হয়েছে, বৈঠকে কিন্তু বিভিন্ন নির্দেশনা ইতিমধ্যে দেয়া হয়েছে। এছাড়া ৬টি জেলায় কিন্তু বিশেষভাবে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে, যেমন সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী এবং ভোলা, এছাড়া হলো খুলনা,
এমন 6টি জেলায় কিন্তু বিশেষ প্রস্তুতি রয়েছে। তো যেহেতু এগুলো হলো সাগরের তীরবর্তী, সে কারণে সেখানে একটু বেশি আঘাত আনতে পারে, সেখানে এভাবে বিশেষ প্রস্তুতি থাকবে। তো এছাড়া কিন্তু সকল জায়গায় কিন্তু প্রস্তুতি ভালোভাবে নেয়ার কথা বলা হচ্ছে এবং তারা কিছুক্ষণ পরেই আবার বৈঠকে বসবেন। তখন আসলে জানা যাবে আর পরিস্থিতি কি। এখন পর্যন্ত তারা ধারণা করছেন রাতে ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে এবং আগামী দুপুর নাগাদ কিন্তু তার সেই ঘূর্ণিঝড়টির অগ্রভাগ বাংলাদেশে আঘাত আনতে পারে। তো সেইভাবেই তারা এখন কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তো নাবিলা, আমাদের আরেক সহকর্মী রয়েছেন কুয়াকাটায়, সাইদ, আমরা তার কাছে জানবো যে আসলে সেখানকার পরিস্থিতি কি। সাইদ, আমাদের জানাবেন আসলে সেখানকার পরিস্থিতি কি। হ্যাঁ, দুপুরের পর থেকে অর্থাৎ শেষ বিকেলে কিন্তু ঘূর্ণিঝড়ের কিছুটা প্রভাব কিন্তু কুয়াকাটা সহ উপকূলীয় অঞ্চলে পড়েছে। এর কারণ হচ্ছে যে এই শেষ বিকেল অর্থাৎ আসরের নামাজের পরপর কিন্তু আসলে কয়েক দফা কিন্তু আসলে বৃষ্টি হয়েছে এবং বাতাসের তীব্রতা কিন্তু এখন রয়েছে। তবে সমুদ্র কিছুটা উত্তাল থাকলেও কিন্তু এখন আসলে জোয়ার নয়, ভাটা থাকার কারণে কিন্তু ততটা আসলে প্রভাব এখন পর্যন্ত পড়েনি। তবে বাতাস, অতিরিক্ত বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এখানে। আর এখানে আসলে বরাবরের মতো যে কুয়াকাটা যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তখন কিন্তু আসলে উৎসুক জনতা কুয়াকাটা সমুদ্র সৈকতে 0 পয়েন্ট এলাকায় ভিড় করে। আর এই সমস্ত জনতাদের আসলে নিরাপদে নেওয়ার জন্য টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ডের তরফ থেকে কিন্তু বারবার মাইকিং করে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কিন্তু আসলে মাইকিং করে টুরিস্ট পুলিশও কিন্তু আসলে মাইকিং করছেন। পাশাপাশি এই ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য কিন্তু কলাপাড়া উপজেলার প্রশাসনের পক্ষ থেকে দুপুরে একটি মিটিং হয়েছে। সেই মিটিং এ কিন্তু 155টি আশ্রয় কেন্দ্র এবং 20টি মুজিবুল্লাহ প্রস্তুত রাখা হয়েছে। সর্বোপরি ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য কিন্তু কলাপাড়া উপজেলা প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সর্বশেষ। শরীয়ত ও কাজী সাইদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। এদিকে টানা 5 দিনের মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। আবহাওয়া অফিস জানিয়েছে বিকেলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভ্যাপসা গরম আর প্রখর তাপপ্রবাহের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান, রিকশা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছে। গ্রামগঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে পড়েছে শিশুসহ সকল বয়সী মানুষ। এদিকে তীব্র তাপপ্রবাহে মেহেরপুরের মাঠে কাজ করার সময় সিরাজ মণ্ডল নামের এক কৃষকের অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তীব্র তাপপ্রবাহের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে দুর্বিষহ হয়ে উঠেছে রংপুর কুড়িগ্রামের জনজীবন। বালিশ চাপা দিয়ে হত্যার আগে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে চেতনানাশক দিয়ে অচেতন করা হয়েছিল। তার আগে বিভিন্ন নিউড ছবি তোলা হয় এমপির। পরিকল্পনা অনুযায়ী ওইসব ছবি ব্যবহার করে টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল হত্যাকারীদের। ডিবি রিমান্ডে কিলিং মেশিনে অংশ নেওয়া আসামিরা স্বীকার করেছেন এমপিকে হত্যায় এর আগেও 2 বার পরিকল্পনা হয়েছিল। এদিকে মামলা তদন্তে রাতে কলকাতা যাচ্ছেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 3 সদস্যের একটি দল। বিস্তারিত সুমন তানভীরের রিপোর্টে। হত্যাকাণ্ডের 12 দিনেও মেলেনি ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কসাই জিহাদকে নিয়ে শনিবারও দক্ষিণ 24 পরগনা জেলার কৃষ্ণমাটি এলাকার বিভিন্ন খালে খণ্ডিত মরদেহের সন্ধানে অভিযান চালায় কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা। বাংলাদেশের গোয়েন্দারা বলছেন, যেভাবে মরদেহকে খণ্ডিত করে গুম করা হয়েছে তা খুঁজে পেতে কিছুটা সময় লাগা অস্বাভাবিক নয়। আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো। আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না, প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে। আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু, আমাদের দেশে এই ঘটনাটা ঘটে, আমরা শুধুমাত্র 364 একটি মামলা রুজু হয়েছে, সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি। আর কলকাতাতেও এ ধরনের ঘটনা ঘটেছে, তারা নিশ্চয়ই পারিপার্শ্বিক সাক্ষ্য পেয়েছে, তারা সেখানে তারা কিছু আলামত পেয়েছে, যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রুজু করে
করেছে। অতিরিক্ত কমিশনার জানান, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে আসামিরা। হত্যার আগে আপত্তিকর ছবি তুলে টাকা হাতানোর পরিকল্পনা ছিল। তবে ধস্তাধস্তির এক পর্যায়ে চেতনানাশক ঔষধে নিস্তেজ হয়ে যান আনার। সেখানে তো কাকে হয়তো তার কাছ থেকে তাকে আটকিয়ে রেখে অথবা কিছু ছবি টবি তুলে তাকে 2 দিন কিছু টাকা নেওয়া যায় কিনা, এটা কিন্তু তাদের মূল গেম না। তাদের মূল গেম প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার মূল গেম তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া তাদের উদ্দেশ্য। এদিকে এমপি হত্যার ঘটনায় তার নির্বাচনী এলাকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। এইভাবে মৃতদেহের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা আমি জীবনে বলতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ এর বিচার করবে। যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে, ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাতেও সেই ডিবির টিম, সেই টিম ওয়ারি টিমে কাজ করছে। তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে ডিবি প্রধান হারুনুর রশিদ সহ 3 সদস্যের গোয়েন্দা দল কলকাতায় যাবেন। সুমন তানভীর, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই অস্ত্র চোরাচালানের আন্তর্জাতিক রুট হিসেবে বাংলাদেশের পথ বন্ধ হয়েছে। সকালে রাজধানীর বঙ্গবাজারের নগর পাইকারি বিপণী বিতান সহ ঢাকা দক্ষিণ সিটির 4টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন তিনি। তারেক জিয়ার সব ধরনের নির্বাচন বর্জনের নির্দেশনার কারণে বিএনপি সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আসছে কোরবানির ঈদে রাজধানীর যেখানে সেখানে না করে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সরকার প্রধান। মারুফ রেজার রিপোর্ট। 1995, 2018 আর সবশেষ 2023 সালের 4 এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে অস্তিত্ব হারায় রাজধানীর অন্যতম তৈরি পোশাকের পাইকারি মার্কেট বঙ্গবাজার। সেই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একটি বহুতল আধুনিক মার্কেট করার প্রতিশ্রুতি দেন সরকার প্রধান শেখ হাসিনা। 1 বছরের মাথায় ভিত বসানো হলো বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতানের। একই সঙ্গে পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইস গেট পর্যন্ত 8 সারি রাস্তা, ধানমন্ডি লেকে নজরুল সরোবর আর শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশুদ্যানের ভিত বসানো হয়। ঢাকার সকল স্থাপনা পরিকল্পনা মাফিক বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। নির্দেশ দেন আসন্ন ঈদে যেখানে সেখানে পশু কোরবানি না করার। সিটি কর্পোরেশন না, সারা বাংলাদেশেই আমার এটা নির্দেশ রয়েছে এবং আমি এটা আরো উদ্যোগ নেব যে প্রত্যেক জায়গায় কোরবানির জন্য, পশু কোরবানির জন্য আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা রাখতে হবে। আর যেখানে সেখানে এই একটু জায়গা পেলেই একটা নির্মাণ কাজ, সেটা হবে না, পরিকল্পিতভাবে করতে হবে। তারেক জিয়ার নির্দেশনায় ভোট বর্জনের রাজনীতি বিএনপিকে সন্ত্রাসীদের দলে পরিণত করেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরা কারবারি। আওয়ামী লীগ সরকার এসে এই বাংলাদেশকে এই অস্ত্র চোরা কারবারির যে রুট, সেটা আমরা বন্ধ করেছি। ভারতে উলফা থেকে শুরু করে যেখানে যেখানে যারা অস্ত্র সাপ্লাই দিল, সেগুলো আমরা বন্ধ করেছি। তাদেরও যাতে শান্তি আসে, তাদের ওই 7 সিস্টার, সেই ব্যবস্থাটি কিন্তু আওয়ামী লীগ করেছে। এটা সবথেকে বড় কাজ। সকল শ্রেণীর নাগরিক যেন সমান আত্মমর্যাদা নিয়ে চলতে পারে, তেমন সমাজ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিবেশে আপনারা আপনাদের ব্যবসা চালাতে পারবেন, সেই ব্যবস্থাটা আমরা করেছি। মারুফ রেজা, RTV, ঢাকা। ধর্ম নিয়ে কেউ যাতে উস্কানি দিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে, সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব ধর্মের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নিজ নিজ ধর্ম পালন করতে পারে, সরকার সে লক্ষ্যে কাজ করছে। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণভবনে বৌদ্ধ গুরু ও বৌদ্ধ ধর্মের বিশিষ্টজনদের দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। সমৃদ্ধির স্পট বাংলাদেশ গড়ে তুলব এবং ইতিমধ্যে সেই দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করতে গেলে আমি মনে করি যে শিক্ষাটাই হচ্ছে সব থেকে মূল হাতিয়ার, যার মাধ্যমে আমি দেশকে দারিদ্র্যমুক্ত করতে পারবো। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি আবারও বলবো যে সকল ধর্মের যে মূল কথা, মানব ধর্ম, মানব কল্যাণ, যে কথা গৌতম বুদ্ধ বলে গেছেন, নিজের জীবনে সেই সুখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে তিনি ত্যাগ করে মানব কল্যাণের কথা বলে গেছেন। সেই শুধু বাংলাদেশ না, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই কল্যাণ হোক।
জাতিসংঘের শান্তিরক্ষী নিয়ে ডয়েচে ভেলের তথ্যচিত্রকে বিভ্রান্তিমূলক বলছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। শনিবার আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। ডকুমেন্টারিতে উপস্থাপিত অভিযোগের বিষয়ে ডয়েচে ভেলে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। তথ্যচিত্রে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই এর মূল অভিপ্রায় ছিল বলে প্রতীয়মান। এটি সম্পূর্ণরূপে একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রায়, যা তথ্যচিত্রের বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে বলেও মনে করে আইএসপিআর। নির্বাচনের পর নতুন করে বিএনপি অথবা কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্যাতন ও জেলে পাঠানোর চিন্তা আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নজরুলের গান কবিতা উদ্বুদ্ধ করছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এ সময় কবির সমাধিতে পরিবারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। আজ ১১ই জ্যৈষ্ঠ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। মুসলিম পরিবারের জন্ম নিয়েও সব ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছিলেন মানব ধর্মের পথদ্রষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে ছুটে আসে কবি ভক্ত, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনপির যুগ্ম মহাসচিব সহ কবি পরিবারের সদস্যরা। শ্রদ্ধা শেষে নজরুলের জন্মদিনে সাধারণ ছুটি ঘোষণার দাবি জানান কবির নাতি খিলখিল কাজী। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ। সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। অসাম্প্রদায়িক মানবতাকে ধারণ করতে পারলে জাতীয় কবিকে প্রকৃতভাবে ধারণ করতে পারবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নজরুলকে আমরা তখনই বলতে পারবো যে নজরুলকে আমরা সর্বান্তকরণে ধারণ করছি যখন আমরা দেখব জাতীয় জীবনে আমরা সামগ্রিকভাবে অসাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে পেরেছি। এ সময় গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে কথা বলায় নজরুলকেও যেমন কারাবরণ করতে হয়েছে, তেমনি বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম মহাসচিব। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে, শত নিপীড়ন নির্যাতন ভোগ করেও, যেমন নজরুল তার সমগ্র জীবনে যতদিন তিনি নির্বাক হননি। তবে কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আওয়ামী লীগের নেই জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পৃষ্ঠপোষকতায় কিছু সাম্প্রদায়িক অশুভ শক্তি তৎপর। বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। কাউকে নির্যাতন করব, জেলে পাঠাবো। দুর্বৃত্তদের জাতীয় স্বার্থে শায়েস্তা করতে হবে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এবারও বাজেটে স্বাস্থ্য খাত তেমন কোনো গুরুত্ব পাবে না বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ খাতের খরচকে বিনিয়োগ হিসেবে চিন্তা করার পরামর্শ তাদের। জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং এই খাতের আধুনিকায়নে সমন্বয় করে বাজেট প্রদান এবং মহাপরিকল্পনা হাতে নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে বিস্তারিত। চিকিৎসক ও জনবল সংকট, নষ্ট যন্ত্রপাতি এবং টেকনিশিয়ানের অভাবসহ নানা অব্যবস্থাপনা রয়েছে দেশের স্বাস্থ্য খাতে। খোদ রাজধানীতেও দেখা মিলে হাসপাতালের নানা অব্যবস্থাপনা। সিট না পেয়ে বহু রোগীর ঠাঁই হয় মেঝে কিংবা বারান্দায়। বাংলাদেশে পর্যাপ্ত মেডিকেল টেকনোলজিস্টদের অভাব রয়েছে। বিভিন্ন সরকারি হাসপাতালে মেশিন আছে, চালানোর জন্য মেডিকেল টেকনোলজিস্ট নাই। এসব ভোগান্তি থেকে মুক্তি পেতে রোগীরা যাচ্ছে বেসরকারি হাসপাতালে, আর বিত্তবানরা ছুটছে বিদেশে। এতে যেমন বাড়ছে রোগীর ব্যয়, তেমনি সরকারও হারাচ্ছে
রাজস্ব। যারা উচ্চবিত্ত তারা বিদেশে যাচ্ছে, তাদের কাছে পর্যাপ্ত ফান্ড আছে, তারা বাংলাদেশের চিকিৎসাকে বিশ্বাসই করতেছে না, তাদের ভিতর ট্রাস্ট ইস্যু হয়ে গেছে। টাকা বেশি যায়, এরপরে কষ্টটা তো হয়েছে সবচাইতে বড়। এসব রুগী নিয়ে টানা হেঁচড়া করা অনেক কষ্ট। MRI যে পরীক্ষা দিছি আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি, প্রায় 2 দিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না। এমন নাজেহাল অবস্থার মধ্যেও গত 2 দশকেরও বেশি সময় ধরে বাজেটে স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ মোট জিডিপির 1%-এরও কম, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্যে 2020 সালে দক্ষিণ এশিয়ার দেশগুলো বাজেটে জিডিপির যথাক্রমে মালদ্বীপে 9.1%, ভুটানে 3.4%, শ্রীলঙ্কায় 1.9%, নেপালে 1.6%, আফগানিস্তানে 1.2%, ভারতে 1.1%, পাকিস্তানে 1%, আর বাংলাদেশে 0.47% স্বাস্থ্য খাতে বরাদ্দ রেখেছে। শুধু তাই নয়, অন্যান্য দেশের তুলনায় এমন নগণ্য বাজেট বরাদ্দের অর্থ খরচ করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল 1 দশক ধরে বছর শেষে মোটা একটি অঙ্ক ফেরত যাচ্ছে সরকারি কোষাগারে। তাই জনবান্ধব ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আমরা উন্নত একটা দেশ হতে যাচ্ছি, সেই দেশের জনগণ যাতে স্বাস্থ্যবান থাকে, যারা অসুস্থ আছে তারা যেন কর্মক্ষম থাকে, তাদের জন্য জটিলতা না হয়, সেইটার জন্য প্রত্যেক বছর আমাদের বাজেট বাড়াতে হবে। অধিদপ্তর এটা নিয়ে অনেক প্রস্তুতি নিয়ে কাজ করা উচিত। শুধু বাজেট বাড়ালেই হবে না, বাজেট খরচে জটিলতা কমানো, সেই সঙ্গে দক্ষ জনবল গড়ে তোলারও পরামর্শ তাদের। অদক্ষ ম্যানেজার দিয়ে দক্ষ কাজ করা যায় না, বরাদ্দ দিলেই হবে না। কারণ স্বাস্থ্য খাতের যারা এই ম্যানেজার হয় তারা মূলত ডাক্তার সমাজের, কিন্তু এই ডাক্তারদের ম্যানেজারিয়াল যে এক্সপোজার সেটা কিন্তু নাই। সুতরাং খরচ করার জন্য ম্যান পাওয়ার তৈরি করতে হবে, সার্ভিস দেওয়ার জন্য ম্যান পাওয়ার তৈরি করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতে কেনাকাটায় দুর্নীতি রোধে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নজরদারি বাড়ানো জরুরি বলেও মনে করেন বিশ্লেষকরা। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সুন্দরবনে কোনোভাবে রোধ করা যাচ্ছে না হরিণ শিকারীদের তৎপরতা। কোস্টগার্ড, বন বিভাগ ও নৌ পুলিশের নজরদারি সত্ত্বেও বেপরোয়া শিকারীরা। স্থানীয় বাসিন্দা ও শিকারীদের তথ্য বলছে, সুন্দরবন সংলগ্ন বরগুনার পাথরঘাটায় অন্তত 20টি চক্র বাসে প্রায় 1500 হরিণ শিকার করছে। এরপর কৌশলে বিক্রি করছে মাংস। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বরগুনার পাথরঘাটার বলেশ্বর নদীর তীরবর্তী অন্তত 20টি স্থানে সক্রিয় হরিণ শিকারী চক্র। লালদিয়া বন, চরদুয়ানি, টেংরা, রুহিতা, বাদুরতলা, জ্ঞানপাড়া ও কাঁঠালতলির জায়গায় জায়গায় শিকারীর ফাঁদ। বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে মায়াবী হরিণের জীবন কেড়ে নিচ্ছে শিকারীরা। পরিচয় গোপন রাখার শর্তে এক শিকারী জানায়, কয়েকজনের একটি চক্র সপ্তাহে 15টির বেশি হরিণ শিকার করে। সেই হিসেবে 20টি চক্রের হাতে মাসে মারা পড়ে প্রায় 1500 হরিণ। এরপর ইঞ্জিন চালিত নৌকায় দেয়া হয় জবাই। রাতেই ট্রলারে করে নানা জায়গায় চড়া দামে বিক্রি হয় সেই মাংস। মাসে দেখা গেছে 3টে টিরিপ দিই, 3টে টিরিপে 70-80টা হরিণ আমরা ধরতে পারি। মাছের কক্সেট উপরে থাকে, নিচে থাকে মাংস, উপরে বরফ দিয়ে লই যাই, মাংসে বোঝে যে এটা মাছ, ইলিশ মাছ। আসলে ইলিশ মাছ না, হরিণের মাংস। অভিযোগ রয়েছে, প্রায়ই হরিণ শিকারী ধরা পড়ে, উদ্ধার করা হয় মাংস, কিন্তু স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় আবার সক্রিয় হয় চক্রটি। তো এখন দেখা যাচ্ছে অনেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে তারা মাছ ধরতে যায়, সেই মাছ ধরার আড়ালে এই হরিণগুলো শিকার করে। হরিণ শিকারীদের সাথে এই সরকারের কিছু দুষ্কৃতিকারী যে অফিসার তারা কিন্তু জড়িত থাকতে বলে আমার ধারণা। নাইলে পুলিশ কেন হরিণের মাংস উদ্ধার করতে পারে না? এই নৌ পুলিশ কেন হরিণের মাংস উদ্ধার করতে পারে না? এদিকে প্রশাসন বলছে, হরিণ শিকার থেকে ক্রেতার কাছে মাংস পৌঁছানো পর্যন্ত বেশ কয়েকটি ধাপ রয়েছে। এসব ধাপের সদস্যরা আবার কেউ কাউকে চেনে না, যে কারণে সবাইকে ধরতে বেগ পেতে হচ্ছে। এটা নিয়ে উপজেলা প্রশাসন সহ সকল এজেন্সি আসলে সক্রিয় আছে। আশা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এগুলো নস্যাৎ করা যাবে। সৈয়দ মাহমুদ, RTV।
নারায়ণগঞ্জের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের নতুন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চালু হয়েছে। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান প্ল্যান্টটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন এবং বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ সহ অনেকে উপস্থিত ছিলেন। খেলার খবর ক্রিকেট। আমেরিকায় বাজে পারফরমেন্সের পরও বাংলাদেশের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে কোনো পরিবর্তন হবে না। কোচ ও অধিনায়কের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্তে উপনীত হবার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে লড়াই শুরুর আগে তাসকিন আহমেদ পুরো ফিট হবার আশাও জানান প্রধান নির্বাচক। এদিকে জাতীয় দলের বাইরে থাকা অভিজ্ঞ ও তরুণ 21 ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আগামীকাল থেকে শুরু হবে টাইগার্স দলের অনুশীলন ক্যাম্প। এদিকে ব্যক্তিগত কারণে টাইগার স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে হতাশাজনকই বলবো, যেহেতু আমাদের বিশ্বকাপটা মূল লক্ষ্য, বিশ্বকাপে যেন আমরা ভালো করতে পারি সেই আশাটাই আমরা করছি এবং যে দলকে আমরা নির্বাচন করেছিলাম সেই দলের প্রতি আমরা আস্থা রাখছি। কারণ এই মুহূর্তে কেউ ট্রেনিংয়ে নেই, আমাদের টাইগার্সের হয়তো ট্রেনিং শুরু হবে, সেখানে আমরা কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো। যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।